2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে লেখা হয়েছিল এক কলঙ্কজনক অধ্যায়। এদিন রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সশস্ত্র বিদ্রোহে প্রাণ হারান 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। নৃশংস এই ঘটনার 15 বছর পেরিয়ে গেলেও এখনো কিছু প্রশ্নের উত্তর অজানা। যেমন সেদিন পিলখানায় কি ঘটেছিল, এর দায় কার, এই ঘটনার মাস্টারমাইন্ড কে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জি রয়েছি আপনাদের সঙ্গে। বিডিআর হত্যাকাণ্ডের পূর্বাপর এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। আর এই আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল আহসান, এসইউপি পিএসসিজি ভূ রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসিফ আব্দুর রৌফ, উন্নয়ন গবেষক, বিডিআর হত্যাকাণ্ডে বেঁচে আসা সামরিক কর্মকর্তা। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব আসিফ আব্দুর রৌফ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। শুরুতেই সেই বিভৎস দিন দুটির কথা জানতে চাই। আপনার স্মৃতিতে কেমন ছিল সেই পিলখানার বিভৎস 36 ঘন্টা? ধন্যবাদ। আমি দেশ টিভিকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর সেই সাথে আমি আমার দর্শক যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে আমি অনেক দিন, প্রায় 15 বছর পরে আবার টিভির সামনে এসে এই পিলখানা হত্যার ঘটনার বিষয়ে যে কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি সংক্ষেপে বলবো, কারণ এটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আর একটা সবচেয়ে বড় জিনিস যে এই ঘটনাটা বলতে গেলে আমি মাঝে মাঝে আবেগ আপ্লুত হয়ে যাই। এই কারণে আমি ঘটনার বর্ণনাটা সংক্ষিপ্তভাবে বলবো, বাট আই হ্যাভ সো মেনি আদার থিংস টু সে। একটু যদি আমাকে সেভাবে সুযোগটা দেন। আমি 2006 সালের অক্টোবর মাসে বিডিআরে পোস্টিং আসি। প্রথমে আমার পোস্টিং হয় 41 রাইফেল ব্যাটালিয়ন সাতক্ষীরাতে। সাতক্ষীরায় আমি প্রায় 8-9 মাস চাকরি করার পরে পিলখানায় 24 রাইফেল ব্যাটালিয়নে আমার বদলি হয়, 24 রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক হিসাবে। তো সেখানে আমি বেশ তখন 111 শুরু হয়েছে এবং সেই সাথে সিডোর নামক একটা বড় ঘূর্ণিঝড়ের কারণে আমাদের দেশের বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। তা আমরা অপারেশন ডালভাত পরিচালনার পাশাপাশি আমরা সিডোরের দুস্থদেরকেও ঢাকা থেকে বিভিন্ন ধরনের সাহায্য ত্রাণ পাঠাচ্ছিলাম। তো এরকম পরিস্থিতিতে বিডিআরে আমার কাছে যে মনে হয়েছিল, আমি একটা ইউনিটের অধিনায়ক ছিলাম, সেখানে আমি অনেকের সাথে মিশেছি, সৈনিকদের সাথে একসঙ্গে খেলাধুলা করেছি, তাদেরকে একসঙ্গে নিয়ে খাওয়া দাওয়া করেছি। আমার কাছে কখনো মনে হয়নি যে বিডিআরের সৈনিকরা কোনো দাবি দেওয়ার জন্য তাদের মনে এত বড় ক্ষোভ থাকতে পারে। তো এরপরে যাই হোক, ঘটনার পরিক্রমায় আমার বিডিআর থেকে বদলি হয়ে যায়, অর্থাৎ আমি ইউএন মিশনের জন্য নির্বাচিত হই। তো ইউএন মিশনে চলেও যাই অক্টোবর 2008 সালে। তো 2008 সালে অক্টোবরে যাওয়ার সময় যেহেতু আমার বাসায় আমার বৃদ্ধা মা ছিলেন, উনি পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। তো ওনাকে আমার বাসা একটা জরুরি দরকার ছিল। বিডিআর থেকে অ্যাকচুয়ালি যখন মিশনে নাম আসে তখন আমাদেরকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করতে হয়, কিন্তু সেনাবাহিনীতে খুব তাড়াতাড়ি সরকারি বাসা পাওয়া যায় না। সো এই কারণে, মানবিক কারণেই আমাকে ডিজি মহোদয় পুরনো ডিজি ভবনে একটা লো কস্ট বাসা 6 মাসের জন্য থাকার সুযোগ দিয়েছিলেন। তো আমি মিশনে যাওয়ার প্রস্তুতির মধ্যেই আমার 2 মাস পার হয়ে যায়। সো 4 মাস পরে আমাকে জানানো হলো যে আমার বাসার ডিউরেশন শেষ। আমি অ্যাপ্লাই করলাম যে আমাকে আরও 6 মাস বাড়িয়ে দেওয়া যায় কিনা, বাট বিশেষ কারণে আমার অ্যাপ্লিকেশনটা গৃহীত হয়নি, আই মিন অ্যাপ্রুভ হয়নি। সো পরে আমি 4 মাসের মাথায় কিছুটা প্রিম্যাচুরলি ছুটি নিয়ে, আমি ইউএন মিশনে একটা গুরুত্বপূর্ণ পদে ছিলাম। আমি একটা সেক্টরের চিফ অপারেশনস অফিসার ছিলাম, সেখানে আমার অনেক গুরু দায়িত্ব ছিল। তো 4 মাসের মাথায় আমি ছুটি নিয়ে এসে ভাবলাম যে আমার বাসাটা। জনাব আসিফ আব্দুর রৌফ, একটু ইন্টারাপ্ট করি। আমরা যদি একেবারে 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল থেকে 26 ফেব্রুয়ারি, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা না বললে আসলে জিনিসটা প্লজিবল হবে না। একটু আই এম টেকিং লিটল টাইম, বাট শেষ করে দেব। তো এর মধ্যে ছুটিতে আসার পরে আমি বিভিন্ন জায়গায় ঘুরছি, দেখি যে বিডিআর বেশ সাজরব, চারদিকে ব্যানার ফেস্টুন লাগানো, বান্টিং ফ্ল্যাগস লাগানো, সব জায়গায় বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন, বিডিআরের প্যারেড হচ্ছে, আবার সেই সাথে টাট্টু শোর আয়োজন চলছে। তো আমিও বেশ বিভিন্ন জায়গায় ঘুরছি, ছুটি কাটাচ্ছি যেহেতু, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে যখন দেখলাম যে এরকম,
তো আমি মোটামুটি খুব খুশি ছিলাম। 24 তারিখ রাত্রেবেলা আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, সেই সময় মেজর হুমায়ুন, মরহুম মেজর হুমায়ুনের সাথে আমার দেখা। উনি আমাকে বললেন যে এরকম বিডিআরের সৈনিকরা লিফলেট ছেড়েছে, যে লিফলেটে অপারেশন ডাউল ভাতের বিভিন্ন ধরনের দুর্নীতি এবং আরও কিছু কিছু তাদের প্রবঞ্চনার কথা তারা বলেছে। তো আমি তখন তাকে বললাম যে সেই মানে এটাকে হাউ আর ইউ গোয়িং টু অ্যাড্রেস দিস থিং। তো উনি বললেন যে যেহেতু জিনিসগুলো ফলস, এটার কোনোটারই নেই, আমরা আরও 3-4 দিন আগে থেকেই বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করে দেখেছি যে এটার মধ্যে কোনো ধরনের সত্যের লেশমাত্র নেই। তখন বরং ডিজি মহোদয় বললেন যে তাহলে এটা আমি আগামীকাল যে দরবার আছে, 25 তারিখে যে দরবার, সেই দরবারেই আমি সবাইকে বিষয়টা বুঝিয়ে বলবো। ওনার ধারণা ছিল যে বিডিআরের সৈনিকদেরকে বুঝিয়ে বললে হয়তো তারা মানবে, মানে উনি কত সরল বিশ্বাস করেছিলেন। কিন্তু যাই হোক 25 তারিখ সকালবেলা আমি আমার বাসা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে কফি খাচ্ছি আর টিভি চ্যানেল ঘুরাচ্ছি, হঠাৎ করে গোলাগুলির শব্দ। আমার বাসাটা ছিল ঠিক ডিজি ভবনের পশ্চিমে। তো গোলাগুলির শব্দে আমার ফার্স্টে কিন্তু আমার মনে হয়নি যে এটা কোনো বিদ্রোহের কোনো কিছু, যদিও এক ফাঁকে একটু চিন্তা করলাম যে গতকালকে রাতে একটা এই ধরনের লিফলেটের কথা শুনেছি, তারপর আমি জিনিসটাকে অত গুরুত্ব দেইনি। তো আমি জাস্ট কফি খেতে খেতে আমি রাইফেল ব্যাটালিয়নের 24 রাইফেল আমার যে আগের যে ব্যাটালিয়ন ছিল সেই ব্যাটালিয়নের সিগন্যাল রুমে আমি ফোন করলাম। তো তারা বলল যে স্যার, বেশ ভদ্রভাবেই আমাকে বলল যে স্যার, দরবার হলে কতিপয় বিপদগামী সৈনিক বিশৃঙ্খলার সৃষ্টি করছে। তো ওইটাও আমার একটা খটকা লাগলো যে দরবার হল ইজ ফার অ্যাওয়ে ফ্রম 24 রাইফেল ব্যাটালিয়ন, তারা জানলো কিভাবে? তো সে যাই হোক, সেখান থেকে এরকম গোলাগুলি এর মধ্যে আমি আমার আর্মির কয়েকজন ফ্রেন্ডকে ফোন করলাম। তারা কিছুক্ষণ পর আমার এক ফ্রেন্ড জানালো যে 46 ব্রিগেড রওনা করছে, তারা হয়তো একটা ব্যবস্থা নেবে। তা আমরা মোটামুটি ভয়ের মধ্যে আমরা অপেক্ষা করছিলাম, হয়তো একটা আর্মির সাহায্য আসলে পরিস্থিতি নর্মাল হবে। কিন্তু আমি তখনও জানিনি আর্মি কোথায় ছিল বা এসছিল কিনা। কিন্তু দেখলাম যে 10:30টার দিকে ডিজি ভবনের ওখানে প্রচণ্ড গোলাগুলি এবং বিভিন্ন ধরনের মানে খুব উচ্চ শব্দে, মনে হচ্ছে যে কোনো ওই স্টান গ্রেনেডের শব্দ যেরকম হয় অনেকটা সেরকম শব্দ আমি পেয়েছিলাম। এবং সেটার পরে আমি দেখলাম যে ডিজি ভবনে যেহেতু আক্রমণ হয়েছে, আমার এখানে আক্রমণ হওয়ার প্রচুর সম্ভাবনা আছে। তো আমার যেহেতু বাসাটা পুরনো মডেলের বাসা এবং অনেক ভারী দরজা, ভারী পাল্লার দরজা, তারপরে আমি টেবিল চেয়ার বিভিন্ন প্রতিবন্ধকতা দিয়ে দরজাটা বন্ধ করে রাখলাম। ঠিক 11টার দিকে একদল সৈনিক এসে বাইরে থেকে চিৎকার করে বলছে এক্সকিউজ মি, যে এটা আসিফের বাসা, এটা ভাঙ, মানে অন্য কোনো নয়, সরাসরি এটা আসিফের বাসা। তো ওটা ভেঙে তারা এগুলো, আমি যখন চিন্তা করলাম যে এরা দরজা ভেঙে ঢুকে, আমি যদি দরজাটা খুলে না দিই, যদি দরজা ভেঙে ঢুকে তাহলে তারা আরো বেশি উত্তেজিত থাকবে। তখন আমি হাত তুলে তাদেরকে বললাম, এর মধ্যে তারা একটা দরজার একটা পাল্লা ভেঙে দিল, ভেঙে ফেলে ওদিক দিয়ে একটা রাইফেল করে তারা একটা গুলি করলো। এখন গুলিটা আমার কাছে, মানে গুলিটার পরে আমি কোনো দেখিনি, বাট মনে হচ্ছে যে কোনো একটা ব্ল্যাঙ্ক অ্যামুনিশনের ফায়ারিং ছিল। বাট সেটা দ্বারা আমরা যথেষ্ট ভয় পেয়েছিলাম। আমার অসুস্থ মা ছিলেন, পক্ষাগ্রস্ত উনি, এবং আমার ছোট বাচ্চা, সে মুহূর্তে তার জ্বর উঠে গেল, কনভালশন শুরু হয়ে গেল। এই অবস্থা দেখে আমি আসলে কি করব ভাবছিলাম, যে অ্যাটলিস্ট যাতে মানে সিরিয়াস কিছু না হয়। তাদেরকে বললাম যে আপনারা যা খুশি করেন, কিন্তু দয়া করে গুলি করবেন না, এখানে আমার অসুস্থ মা এবং সন্তান আছে। তারা তখন আমাদের সবার ঘরের ভিতরে ঢুকে আমাদের মোবাইল ফোন সিজ করলো, সব কিছু নিয়ে আমাকে বললো যে কোয়ার্টার গার্ডে যেতে হবে। তা আমি তখন ঘরে পরার পোশাকে ছিলাম, তো আমি বললাম একটু পোশাকটা চেঞ্জ করি, বলে না এই পোশাকেই যেতে হবে। পরে আমাকে তারা মানে ঠেলতে ঠেলতে নিয়ে যায়, এবং কোয়ার্টার গার্ডের আগে একটা অর্কিড গার্ডেন ছিল, সেই গার্ডেনের কাছে আমারই সৈনিক, মানে 24 রাইফেল ব্যাটালিয়নের বেশ কিছু সৈনিক এসে আমাকে উপর্যুপরি মারধর করা শুরু করলো, এবং মারতে মারতে এমন এক অবস্থা যে আমি মাটিতে পড়ে গেলাম। তা আমি চিন্তা করলাম মাটিতে পড়ার পরে তারা এক একজন আমাকে বুট দিয়ে লাথি মারছে, রাইফেলের বাট দিয়ে মারছে। তো আমি চিন্তা করলাম যে ইফ নট বাই এ বুলেট আই মে বি কিল্ড বাই দেয়ার কিকস। তখন আমি মনের সাহস এক করে উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি কোয়ার্টার গার্ডের দিকে হাঁটা ধরলাম। এতে করে আমার উপর মারের প্রভাবটা একটু কম হলো। সেখানে তারা নিয়ে আমাদের সপরিবারে মানে আমার বাসার সবাই, আমার ছেলে মেয়ে, আমার ছোট্ট একটা কাজের মেয়ে ছিল, ড্রাইভার, ব্যাটম্যান, সবাই, আমার মা, সবাইকে নিয়ে কোয়ার্টার গার্ডে নিয়ে রাখলো।
সেই জিম্মি দশার বর্ণনাটাও আমরা শুনতে চাই পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আসিফ আব্দুর রউফ। জনাব জগলুল আহসান, যেমনটি বলা হচ্ছিল যে সৈন্যদের লিফলেট বিতরণ, অপারেশন ডাল ভাত এবং প্রবঞ্চনার অভিযোগ, সেই থেকে সৈন্যদের ক্ষোভ কিভাবে ব্যাপক হত্যাকাণ্ডের রূপ নিল, সমীকরণটা যদি আমরা মেলাতে চাই, মেলে কি? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে আমি দেশ টিভির সকল দর্শককে যারা আজকের এই আলোচনা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনার প্রশ্নে আসছি যে এই ব্যাপার থেকে যে ব্যাপক ধ্বংসযজ্ঞ বা হত্যাকাণ্ড হলো সেটাকে সমীকরণটা মিলে কিনা। হ্যাঁ, বিডিআরের ইন্টারনাল রিজন যদি বলেন সেখানে কিছু অসন্তোষ অবশ্যই ছিল, তবে এই ব্যাপারটা এত বড় ব্যাপক আকার ধারণ করলো এর পেছনে নেপথ্য কোনো কারণ আছে কিনা সেই জিনিসগুলো বুঝতে হলে আপনাকে যেতে হবে যে জিও স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার অ্যান্ড অলসো আপনাকে এক্সটার্নাল ফ্যাক্টরগুলোকেও দেখতে হবে। তো আমি যদি জিও রিজিওনাল বা জিও স্ট্র্যাটেজিক ফ্যাক্টরে বলি তাহলে আপনাকে বুঝতে হবে যে নিও কলোনিয়ালিজমের যুগ চলছে এটা। সো আগে যেমন রবার্ট ক্লাইভের মতো আপনি একটা দেশ যে দখল করে নিতে পারতেন এবং সেই দেশ থেকে আপনি অর্থনৈতিক, সামরিক বা রাজনৈতিক যে সুবিধা নিতে চান সেই সুবিধা নিতেন। এখন আর সেভাবে নেওয়া যায় না, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই কলোনিয়ালিজম উঠে গেছে। বাট নিও কলোনিয়ালিজমটা হচ্ছে যে আপনি সেই দেশের এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার, ধরেন যে মিলিটারি, পররাষ্ট্র, রাজনৈতিক এই ক্ষেত্রগুলোতে যে ফল্ট লাইনগুলো থাকে সেগুলোকে এক্সপ্লয়েট করে আপনি সেই দেশটাকে এরকম একটা পরিস্থিতিতে নিয়ে যাবেন, উইক স্টেট বা ফেইল্ড স্টেটে নিয়ে যাবেন, যাতে সেই দেশটাকে আপনি নিজের ইচ্ছে মতো আপনার নিজের সুবিধাগুলো আদায় করে নিতে পারেন। সো সেই পার্সপেক্টিভে আমাদের রিজিওনাল কোনো কান্ট্রিজের রোল এখানে আছে কি না সেই প্রশ্নটা এসে যায়। আর আপনি যদি বলেন আরও দায় বা এত ব্যাপক হলো কেন, এখানে আমি সামরিক এবং পলিটিক্যাল লিডারশিপের ক্ষেত্রে বলবো যে ডিসিশন মেকিং প্রসেসে এখানে কোনো দায় আছে কি না। কারণ এই ব্যাপারটা আমি মনে করি যে এটা মিলিটারি কনফ্লিক্ট ছিল এবং এটার মিলিটারি সলিউশন উইথ এ কুইক ডিসিশন একটা মিলিটারি অপারেশন লঞ্চ করলে এই ব্যাপারটা হয়তো এত ব্যাপক ধ্বংসযজ্ঞ বা হত্যাযজ্ঞে যেত না। কিন্তু কেন তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ সেসবে নেওয়া যায়নি? ডিসিশন মেকিং প্রসেস, ডিসিশনটা পাওয়া যায়নি কারণ এখানে আপনি যদি দেখেন, আমি সামরিক অফিসার হিসেবে বলতে পারি যে প্রত্যেকটা অপারেশনে, আমাদের কনভেনশনাল অপারেশনে বলা হয় যে সেন্টার অফ গ্র্যাভিটি বলা হয়, যদি এটা বড় কনভেনশনাল অপারেশনের টার্ম, যেটাকে আপনি নিউট্রালাইজ করলেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন, যে বিজয় অর্জন হবে। সো আপনি যদি বিজেপি বা বিডিআরের ওই সময়ের সিচুয়েশনটা দেখেন, এখানে তাদের সেন্টার অফ গ্র্যাভিটি, যদিও এটা কনভেনশনাল অপারেশনাল লেভেল টার্ম, এটাকে যদি স্কোপ ডাউন করে আমরা ছোটো লেভেলে নিয়ে আসি, দেখেন দুটো গেট তারা আটকিয়ে রেখেছে এবং কোয়ার্টার গার্ডে স্যার যেরকম বললেন স্যার এবং ভাবিদের আটকিয়ে রাখা হয়েছে। এই তিনটাই কিন্তু তাদের শক্তির উৎস, যেটাকে বলে সেন্টার অফ গ্র্যাভিটি বা হাব অফ অল পাওয়ার। এখন আপনি যদি 10টা ট্যাঙ্ক 10 দিক দিয়ে ঢুকিয়ে দিতেন, 10টা গেট হয়ে যেত। সো আপনার এই দুটো গেটের সেন্টার অফ গ্র্যাভিটি বা তার যে ওয়েটেজ সেটা নালিফাইড হয়ে যেত এবং দুটো ট্যাঙ্ক যদি কোয়ার্টার গার্ডে চলে যেত রান করে, তাহলে এটা অপারেশন মানে সাকসেসফুল হয়ে যেত। এই ডিসিশনটা কেন নেওয়া হলো না, যেটা হলে হয়তো বা আমাদের পলিটিক্যাল লিডারশিপেরও অনেক যে কথা হচ্ছে সেই জিনিসগুলো হতো না। এবং কান্ট্রিজ এখন আর্মির উপর যে একটা প্রশ্ন যে আর্মি তাদের নিজেদেরকে রক্ষা করতে পারে না, তারা কিভাবে জাতিকে রক্ষা করে, সেই প্রশ্নটাও তখন আসতো না। বাট এই ডিসিশনটা ডিলে বা এই ডিসিশনের জন্য অপারেশন না করার জন্য যে কারণগুলো বলা হয় সেই কারণগুলো খুব একটা কনভিন্সিং না। কোল্যাটারাল ড্যামেজের কথা বলা হবে, বাট আসলে এখানে কোল্যাটারাল ড্যামেজ কতটুকু হতো এত বড় এরিয়াতে, এটা একটা প্রশ্নের ব্যাপার। আরেকটা হচ্ছে বলা হয় যে বিজিবি সৈনিক বা বিডিআর সৈনিকরা তারা বর্ডারে গোলাগুলি করে এবং তারা ট্রিগার শাইনেস নাই, যেটা আর্মির আছে, যার জন্য এটা হতো না। তো এই পয়েন্টটাও মানে ভ্যালিড আমার কাছে মনে হয় না একটা সামরিক অফিসার হিসাবে, কারণ আর্মি কখনো পয়েন্ট টু পয়েন্ট গোলাগুলিতে জিতে না। আর্মি জিতে হচ্ছে কাইনেটিক এনার্জিতে, যে ট্যাঙ্ক যাবে, গোলা পড়বে এবং অপারেশন কাইনেটিক এবং শক ইফেক্টে আপনি জিতে যাবেন। যেখানে ট্যাঙ্কের কথা বলা হচ্ছে, ট্যাঙ্কের একটা বড় মানে ইম্প্যাক্ট হচ্ছে শক ইফেক্ট। যখন একটা ট্যাঙ্ক যায় তখন এই শক ইফেক্টে ব্যাটেল ট্রেন সোলজার পর্যন্ত
মানে শক্ট হয়ে হতবাক হয়ে যায়। সো এইখানে যদি 10টা ট্যাঙ্ক 10 দিক দিয়ে ঢুকতো, আমার মনে হয় যে ইট ওয়াজ অনলি 5 মিনিটস অপারেশন, যেটা আমি মনে করি। বাট এইখানেই একটা বড় একটা কারো দায়, বা আপনি যেটা বললেন যে হত্যাযোগ্যটা যদি ওই কুইক অপারেশনের মাধ্যমে প্রিভেন্ট করা যেত, তাহলে এত বড় হত্যাযোগ্য হতো না বলে আমার বিশ্বাস। হাসান, এই বিষয়ে একটি প্রশ্ন এসে যায় যে শুধুই কি বিডিআর বিদ্রোহের কারণে এই ব্যাপক হত্যাযজ্ঞ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ষড়যন্ত্র? এই প্রশ্নের উত্তর আমি নিব। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে দর্শক জেরুসালেম নিবেদিত দেশপ্রতীকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব জগলুল হাসান, যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে বিডিআর বিদ্রোহ নাকি ষড়যন্ত্র, পিলখানা হত্যাকাণ্ডের মূল কারণ কোনটি? ধন্যবাদ। আবার যদি ষড়যন্ত্রের কথাই বলেন, তো ট্র্যাডিশনালি বা ঐতিহাসিকভাবে রাজা, উজির এবং সেনাপতি বা সৈন্য দলের মধ্যেই ষড়যন্ত্র হতো। তো ষড়যন্ত্র আসলে ছিল কিনা সেটা তো আপনি প্রমাণ ছাড়া বলাটা ঠিক হবে কিনা জানি না, বাট কিছু সিমটম বা এলিমেন্ট ছিল যেগুলো প্রশ্ন জাগায় মনে বা প্রশ্নের উদ্রেক করে। যেমন অনেক ক্ষেত্রে শোনা যায় যে বিভিন্ন নেতৃবৃন্দের সাথে পূর্ব যোগাযোগের কথা বলা হয়, সেটা একটা ব্যাপার। 2 নাম্বার, এত বড় একটা ঘটনা কিন্তু আমাদের এত গোয়েন্দা সংস্থা ছিল, তারা কি এটা জানতো না, এবং তারা কি এই জিনিসটা যথাযথ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছে কিনা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি নিশ্চয়ই আপনি অবগত আছেন, পিলখানা হত্যাকাণ্ডের শিকার তৎকালীন বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভুইয়া অভিযোগ করেন পিলখানা হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা, শেখ সেলিম এবং ফজলে নূর তাপস। এটা উনি কোন পার্সপেক্টিভে বলছেন সেটা তো আমি বলতে পারবো না, বাট যে কোনো অভিযোগ আপনি প্রমাণ ছাড়া সেটা বলা ঠিক হবে কিনা সে ব্যাপারটা রয়ে যায়। তো আমি যে জিনিসগুলো বলছিলাম, কিছু কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো আপনি সন্দেহের উদ্রেক করে। যেমন যেটা বললাম আর কি, গোয়েন্দা সংস্থাগুলোর ব্যাপার আগে থেকে তারা জানতো কিনা। তারপর আবার কাউন্টার অপারেশন যে করার কথা, যেটা আমি বললাম একটু আগে, সেই অপারেশনের পারমিশন না দেওয়া, কারণ ইট ইস এ মিলিটারি কনফ্লিক্ট, মিলিটারি সলিউশনটা কুইক এবং সুইটেবল হতো আর কি। তারপরেও শোনা যায় পালানোর সুযোগ করে দেওয়ার ব্যাপারে অনেক কথা শোনা যায়। তো এবং পরবর্তী তদন্ত প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া, এটা স্বচ্ছতা এবং কম্প্রিহেন্সিভনেস নিয়েও কিছু কোশ্চেন রয়ে গেছে। তো এই ব্যাপারগুলো আসলে আপনি প্রমাণ ছাড়া বলাটা কতটুকু যুক্তিযুক্ত হবে আমি জানি না। তবে আবার কেস হয়েছে আমরা জানি, যদি এরকম ধরনের কোনো আসলেই কোনো ঘটনা থেকে থাকে, ষড়যন্ত্র থেকে থাকে, সে প্রক্রিয়ার ভিতর দিয়ে বের হয়ে আসবে বলে আমরা আশা করি। জনাব আসিফ আব্দুর রউফ, আপনি আগের অংশে বলছিলেন যে আপনাকে সেই ঘটনার দিন কিভাবে পুরো পরিবারের সাথে জিম্মি করা হয়েছিল, সেই জায়গা থেকে একটু জানতে চাই এই ঘটনার মাস্টার মাইন্ড কে, কিংবা এই ঘটনার বেনিফিশিয়ারি কারা? ধন্যবাদ। আমি প্রাথমিকভাবে যদি আমরা করি তাহলে মনে হয় যেন বিডিআর এর সৈনিকরা যেহেতু বিদ্রোহ করেছিল, নিশ্চয়ই এটা দ্বারা কোনো একটা বেনিফিট তারা পেতে চেয়েছিল। কিন্তু আমরা যখন ভালোভাবে গভীরভাবে অ্যানালিসিস করি, দেখি যে ওদের যেসব দাবি দেওয়া ছিল, এটার জন্য এত বড় বিদ্রোহ, এত লোককে হত্যা করার কোনো প্রয়োজন ছিল না। তারা এই কাজটা এই জন্যই মনে সন্দেহের উদ্রেক হয় যে অ্যাকচুয়ালি এটাই তাদের উদ্দেশ্য ছিল না, এর মধ্যে অন্য আরেকটা কিছু ছিল। এখন আমরা আরেকটা জিনিস যদি আরো স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, এই পুরো ঘটনা থেকে কারা সবচেয়ে বেশি বেনিফিটেড হলো, এটার বেনিফিশিয়ারি কারা? একটা দেশে ইলেকশন হলো, 2 মাসের মাথায় একটা নতুন সরকার এলো, 2 বছরের একটা তত্ত্বাবধায়ক সরকারের বেশ কিছু সংস্কারের মাধ্যমে হঠাৎ করে কি এমন ঘটনা ঘটে গেল যে বিডিআর এর মতন বাহিনীতে একটা বিদ্রোহ হতে হবে। তো এটা থেকে আমার কেন জানি মনে হয় যে অ্যাকচুয়ালি এখানে there were some external powers, there maybe some internal powers were also linked with them. দুটো মিলিয়েই হয়তো এই ঘটনাটা হয়েছে, এবং তারা চেয়েছে যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্ট্রং ফরেন পলিসির প্রতীক আর্মড ফোর্সেস, আমি আর্মি শুধু বলবো না, আর্মড ফোর্সেস, সশস্ত্র বাহিনী, এই সশস্ত্র বাহিনীর মোরালকে তারা অ্যাটাক করতে চেয়েছিল, মোরালকে তারা ধ্বংস করতে চেয়েছিল, মোরাল মানে মনোবলকে ধ্বংস করতে চেয়েছিল। এবং আমার মনে হয় পরবর্তী ঘটনা প্রবাহ আমরা যা দেখি, এবং এই পিলখানার এটা যদি সত্যিকারের সৈনিকদের বিদ্রোহ হতো, তো এটা নিয়ে আমরা যা খুশি তাই বলি, মিডিয়াতে কোনো রেস্ট্রিকশন হতো না, হায়দার হোসেনের গানটাও বন্ধ করে দেওয়া হতো না, কিংবা এরকম আরো বেশ কিছু জিনিস ছিল যেগুলো দরকার ছিল না। কিন্তু যেহেতু এর ভিতরে এর
মানে মানে অন্তরালে আরো অনেক ধরনের গভীর ষড়যন্ত্র ছিল, যেই ষড়যন্ত্র দ্বারা ষড়যন্ত্রকারীরা আরো অনেক বেশি কিছু পাওয়ার একটা পরিকল্পনা হাতে নিয়েছিল, হয়তো পরবর্তীতে তারা পেয়েছেও। এই কারণেই এটা নিয়ে কোনো তদন্ত এগোতে পারেনি, এটা নিয়ে বেশি কথা হয় নাই। একটা পর্যায়ে দেখলাম যে পিলখানার 25শে ফেব্রুয়ারি ঘটনাই আমরা ভুলতে বসেছি। আমরা যারা ভুক্তভোগী, যারা ওখান থেকে বেঁচে এসেছি, তারাই শুধু সেই দিন একটু অশ্রু সজল মনে স্মরণ করি, এছাড়া আর কেউ, গোটা জাতি কোনো স্মরণ করে না। অনেক নিউজ পেপারে দেখেছি তৃতীয় বা চতুর্থ পাতার এক কর্নারে লেখা আছে পিলখানা হত্যা দিবস, তারপরে আবার কি বিডিআর বিদ্রোহ দিবস বলা হয়। এটা অ্যাকচুয়ালি শুধু বিডিআর বিদ্রোহ বললে হবে না, এটা হত্যাকাণ্ড। এত লোককে মারার পিছনে, আমি সত্যি বলতে কি এত বছর পরে আমি কয়েকদিন আগে সিআইডির একটা এই মানে অস্ত্র এবং গোলাবারুদ মামলার আমি সাক্ষী হিসাবে একটা সাক্ষ্য দিয়ে এসেছি। সেখানে আমি বিডিআরের সৈনিক যারা বন্দী আছে তাদেরকে নিয়ে আসা হয়েছিল, ডকে রাখা হয়েছিল। আমার কাছে মনে হয়েছিল যে এরা কত বোকা, এরা বোকামি করে একটা এত বড় ঘটনা ঘটিয়েছে, কিন্তু এরা নিজের কোনো বেনিফিট পায়নি। এই 800 জনকে বন্দী করা হয়েছে, মানবেতর জীবন তাদের। একটা মানুষ, একটা সৈনিক যে কিনা অস্ত্র নিয়ে বর্ডারে সাহস করে ডিউটি করতো, সে 15 বছর ধরে বন্দী। এটা কখনোই তারা চায়নি। তার মানে তারা ঘটনার শিকার, তাদেরকে দিয়ে ঘটনাটা ঘটিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনাটা যে ঘটিয়ে নেওয়া হলো, এটার পিছনে মাস্টার মাইন্ড অনেক, যেটা কর্নেল জগলুলও একটু বলার চেষ্টা করেছেন। এটা অ্যাকচুয়ালি কোনো একটা স্ট্র্যাটেজিক প্ল্যানের একটা অংশ আর কি, আমি তাই মনে করি। ধন্যবাদ। জনাব আসিফ আব্দুর রউফ, 850 জন বিডিআর সদস্যের বিচার হলো, আমরা দেখলাম বিদ্রোহের বিচার হয়েছে। আপনি যে সুস্পষ্টভাবে বলছিলেন যে এটি একটি হত্যাকাণ্ড, হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত আমরা করতে পেরেছি কি? প্রশ্নটি থাকছে, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুসালেম নিবেদিত দেশপ্রতীকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন জেরুসালেম নিবেদিত দেশ সম্প্রতীক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আসিফ আব্দুর রউফ, যে আলোচনায় আমরা ছিলাম যে বিদ্রোহের বিচার হলো, হত্যাকাণ্ডের বিচার কি হয়েছে, আমি শুরুতেই দুঃখিত বলছি কারণ আমার হাতে সময় খুবই কম, যদি একটু সংক্ষেপে শুনি। এক কথায় বলতে হলে যে এটা বিদ্রোহের বিচার হয়েছে, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার হয়েছে, কিন্তু এই হত্যার পিছনে যারা হোতা ছিল, অর্থাৎ যারা মূল প্ল্যানার, তাদের বিচার হয়নি। ইভেন এটার বেনিফিশিয়ারি যে তাদেরকে খুঁজে বের করার কোনো চেষ্টা করা হয়নি। এইটুকুই আমি বলতে পারি। এটা নিয়ে যাতে ফার্দার আমরা কেউ উচ্চবাচ্য করতে না পারি বা দেশের জনগণ উচ্চবাচ্য না করতে পারে, এই জন্য এমন ভাবে মিডিয়াকে কন্ট্রোল করা হলো, আমাদের বাক স্বাধীনতা রুদ্ধ করা হলো, আমাদের অনেক অনেক মানে ওই সরকারি সংস্থাগুলো এমন ভাবে নিয়ন্ত্রণ করা শুরু করলো যে নিউজ পেপার বা ইলেকট্রনিক মিডিয়া কোনোটাতে এসব খবর আমরা ঠিক মতন পাচ্ছিলাম না। যার কারণে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি কিন্তু পিলখানার ঘটনার যে সত্যিকারের যে এসেন্স, যেটা আমরা এই বিচারটা চাই এরকম হওয়া উচিত, এইটা মানুষের মন থেকে আস্তে আস্তে চলে গেল। মানে মানুষ আস্তে আস্তে এটা থেকে বিস্মৃত হয়ে গেল, কিন্তু আমি যা মনে করি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব জগলুল হাসান। বারবার বলা হচ্ছিল যে মূল হোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে, সেই সঙ্গে আবার আন্তর্জাতিক চক্রান্তের এক ধরনের ষড়যন্ত্র বা অভিযোগের কথা শোনা যায়। ধন্যবাদ। আবার যেটা আন্তর্জাতিক ব্যাপারে যদি আপনি বলেন, আমি রিজিওনাল ফ্যাক্টরটা আগেই বলেছি যে আপনাকে চিন্তা করতে হবে এখানে দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে নিও কলোনিয়ালিজম এবং ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার। নিও কলোনিয়ালিজম আমি বলেছি যে এখানে আগের মতো আর কি ডিরেক্ট আপনি রবার্ট ক্লাইভের মতো ঢুকে যেতে পারবেন না। আপনাকে কোনো দেশে ঢুকতে হলে বা সেই দেশ থেকে যদি আপনি আপনার স্বার্থ আদায় করতে চান, তাহলে সেই দেশে একটা পরিস্থিতি ক্রিয়েট করতে হবে বা একটা ফলস ফ্রন্ট দেখাতে হবে। যেমন সাদ্দাম দেখিয়েছিল যে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, বা কোথাও আপনার টেরোরিজমকে কালচার করা হচ্ছে, এরকম একটা রিজন দিয়ে আপনাকে ঢুকতে হবে এবং একটা পরিস্থিতি সৃষ্টি করে আপনাকে ঢুকতে হবে। সো এখানে কি আমাদের রিজিওনাল কোনো কান্ট্রি এখানে একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল কিনা বা করতে চেয়েছিল কিনা, সেটা একটা অবকাশ রয়ে গেছে। যেমনটি দেখেছি অনেকগুলো বিষয় আসলে অঘোষিত নিষেধাজ্ঞা ছিল, আমরা আলোচনাই করতে পারিনি। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে নেপথ্যের কাহিনীগুলো বের হয়ে আসবে, সে বিশ্বাস কি আমরা রাখতে পারি? এখন যেহেতু সরকার গঠিত হয়েছে নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেহেতু পলিটিক্যাল কোনো বায়াস নেই, তারা নিরপেক্ষ এবং স্বচ্ছ একটা বিচার করবে বলে আমরা আশা করি। সেই প্রত্যাশা আমরাও রাখছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি জনাব জগলুল হাসান। ধন্যবাদ জানাচ্ছি। ছিল যদি সময় থাকে এক লাইনে যদি বলেন। আচ্ছা, এক লাইনে বলা সম্ভব নয়, শুধু এটুকু বলবো যে ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার হচ্ছে একটা দেশে তার এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার, যেমন মিলিটারি
তারপরে পররাষ্ট্র অর্থনীতি এগুলোকে ধ্বংস করে তাকে ফেল্ড স্টেট করে তার কাছ থেকে সুবিধা আদায় করা। এটা হচ্ছে কোল্ড ওয়ারের পরে হয়েছে। কোল্ড ওয়ার কিন্তু আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যেটা হয়েছে সিআইএ এবং কেজিবি করেছে, ইউএস আর্মি এবং রাশিয়ান আর্মি করে। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক এখানেই শেষ করছি জেরুসালেম নিবেদিত দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।